শুনছেন কেয়ার অফ কথক। এই ঠিকানায় মন আসে। হ্যাঁ, যন্ত্রযাপনের শব্দ দূষণে বা নাগরিক ব্যস্ততায় ক্লান্ত মন দেশি বিদেশি সাহিত্যের বিপুল সম্ভারের কিছু পৃষ্ঠা দিয়ে আমরা সাজিয়ে তুলেছি আমাদের পসরা। তাই সময় পেলেই চলে আসুন কথকের পোস্ট অফিসে। এটা গল্পের ঠিকানা। কেয়ার অফ কথকের এই পর্বে আমরা নিয়ে এসেছি জোনাথন সুইফটের অমর সৃষ্টি গ্যালিভার ট্রাভেলসের দ্বিতীয় অভিযান ব্রবডিংনাকদের দেশের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পরিচ্ছেদ। দৈত্যাকার মানুষদের দেশে কোন পথে এগোচ্ছে গ্যালিভারের অভিজ্ঞতা। চলুন সময় নষ্ট না করে হারিয়ে যায় গ্যালিভারের সঙ্গে তার আশ্চর্য ও রোমাঞ্চকর অভিযানে। শুরু হচ্ছে জোনাথন সুইফটের লেখা গ্যালিভার ট্রাভেলসের দ্বিতীয় অভিযান ব্রবডিংনাকদের দেশের তৃতীয় পর্ব। এবার আমি পাঠকদের এই দেশটির সম্পর্কে কিছু বিবরণ দেব, তবে পুরো দেশটার নয়। প্রধান নগর লোরবুলগ্রুডের চারদিকে 2000 মাইল পর্যন্ত আমি ঘুরেছি। সেইটুকুর বিষয়ে জানাবো, কারণ মহারানী যার সঙ্গে আমি সর্বদা থাকতুম তিনি আমাকে এর বেশি নিয়ে যাননি। মহারানী আমাকে নিয়ে মহারাজার সঙ্গেই বেরোতেন। মহারানীকে এক জায়গায় রেখে মহারাজা দেশের সীমান্ত পর্যন্ত গিয়ে ফিরে আসতেন। মহারাজার অধিকারে দেশটি দৈর্ঘ্যে 6000 মাইল ও প্রস্থে 3 থেকে 5000 মাইল হবে। কিভাবে আমি এই সিদ্ধান্তে উপনীত হলুম বলতে পারবো না। আমার বিশ্বাস যে ইউরোপের ভৌগোলিকরা একটা মস্ত ভুল করেছেন। তারা বলেন ক্যালিফোর্নিয়া ও জাপানের মধ্যে সমুদ্র ব্যতীত কোনো দেশ নেই। কিন্তু আমার চিরদিনই বিশ্বাস যে পৃথিবী তার ভারসাম্য রক্ষা করবার জন্যে টারটারি মহাদেশের বিপরীতে নিশ্চয়ই আর একটা দেশ রেখেছে। তাই আমেরিকার উত্তর পশ্চিম দিকে যে বিশাল দেশটি রয়েছে সেটি তাদের ম্যাপ ও চার্টে দেখিয়ে ভ্রম সংশোধন করুক, এবং এ বিষয়ে আমি তাদের সাহায্য করতে প্রস্তুত। এই রাজ্যটি একটি উপদ্বীপ, যার উত্তর পূর্ব দিকে আছে 30 মাইল উচ্চ এক পর্বতশ্রেণী, যা অতিক্রম করা দুঃসাধ্য, কারণ পর্বতচূড়ায় বিশাল আগ্নেয়গিরি আছে। সর্বশাস্ত্রে পণ্ডিতরাও জানেন না পর্বতের ওধারে মানুষ বা কি ধরনের জীব বাস করে, অথবা কোনো জীব হয়তো ওধারে বাস করেই না। এই রাজ্যের 3 দিকে সমুদ্র। সারা সমুদ্র উপকূলে কোথাও একটাও বন্দর নেই। তাছাড়া নদীগুলি যেখানে সমুদ্রে পড়েছে সেখানে বিশাল সব ছুঁচলো পাথর আছে, আর সেই পাথরের ওপর ক্ষিপ্ত সমুদ্র আছড়ে পড়ছে। এজন্যে ওখানে ছোট নৌকা ভাসাতেও কেউ সাহস করে না। এই কারণে এই দেশের মানুষ দেশ থেকে বেরোতে পারেনি এবং অন্য দেশের সঙ্গে বাণিজ্য করতে পারেনি। এরা একাই বসবাস করছে। দেশের বড় বড় নদীগুলিতে বড় বড় জলযান আছে, আর আছে বড় বড় সুস্বাদু মাছ। ওরা এই মাছ খায়। সমুদ্রেও মাছ আছে, সে মাছের আকার ইউরোপের সমুদ্রের মাছের মতো। একে তো এরা সমুদ্রে যেতে পারে না, এবং যেহেতু সমুদ্রের মাছের আকার এদের তুলনায় ক্ষুদ্র, অতএব ওরা সমুদ্রে মাছ ধরার ঝুঁকি নেয় না। এদেশে গাছপালা ও পশুপক্ষী প্রচুর, এবং তাদের আকারও বিরাট। কেন এমন হয়েছে তা দার্শনিকেরা স্থির করবেন। মাঝে মধ্যে তিমি মাছ সমুদ্র উপকূলের ছুঁচলো পাথরে আছাড় খেয়ে পড়লে এরা তিমিটাকে তুলে আনে, রান্না করে তৃপ্তি করে খায়। এই তিমি এত বড় যে একজন মানুষ তার কাঁধে ফেলে বয়ে আনতে পারে না, তবে টুকরি করে লোরবুলগ্রুডে বয়ে আনে। একটা মাছ আমি রাজার ডাইনিং টেবিলে একটা ডিশে দেখেছিলুম। এ মাছ দুর্লভ, তবে রাজা এ মাছ পছন্দ করলেন না, হয়তো এর বিরাট আকারের জন্যে। আমি অবশ্য গ্রিনল্যান্ডে এর চেয়েও বড় তিমি দেখেছি। এ দেশের জনসংখ্যা মন্দ নয়। 51টি নগর আছে, দেওয়াল ঘেরা শহর আছে প্রায় 100, গ্রাম আছে প্রচুর। পাঠকদের কৌতূহল মেটাতে লোরবুলগ্রুড নগরটির বর্ণনা দেওয়া উচিত। একটি নদীর 2 তীরে নগরটি প্রায় সমান 2টি অংশে বিভক্ত। নগরে বাড়ি আছে 80,000-এর ওপর। দৈর্ঘ্যে নগরটি 3 গ্লংলু, অর্থাৎ ইংরেজি হিসেবে 54 মাইল, আর প্রস্থে 2.5 গ্লংলু। রাজার আদেশে নগরের রাজকীয় মানচিত্রটি মেঝেতে বিছিয়ে দেওয়া হয়েছিল
এবং স্কেল অনুসারে আমি নিজে খালি পায়ে সেই 100 ফুট ম্যাপের ওপর হেঁটে ম্যাপ যাচিয়ে দেখেছি। রাজপ্রাসাদটি একটি স্বয়ংসম্পূর্ণ বাড়ি নয়, 7 মাইল ব্যাপী অনেকগুলি বাড়ির সমষ্টি। প্রধান ঘরগুলি সাধারণত 240 ফুট উঁচু এবং ঘরের মেঝের মাপও সেই অনুপাতে লম্বা ও চওড়া। গ্লামডালক্লিচ ও আমাকে একটি ঘোড়ার গাড়ি দেওয়া হয়েছিল। গ্লামের গভর্নেস সেই গাড়িতে করে গ্লাম ও আমাকে প্রায় শহর দেখাতে বেরোতো। গ্লাম কিছু কেনবার জন্যে কোনো দোকানেও ঢুকত। আমি আমার ঘর বাক্স সমেত ওদের সঙ্গী হতুম। আমার অনুরোধে গ্লাম আমাকে ঘরের বাইরে নিয়ে আসতো, যাতে আমি শহরের বাড়িঘর লোকজন ভালো করে দেখতে পাই। আমাদের গাড়িটি ওয়েস্টমিনিস্টার হলের মাপ মতো হবে, তবে চৌকো। অতটা উঁচু হবে না হয়তো, ঠিক বলতে পারছি না। একদিন কয়েকটা দোকানের সামনে গভর্নেস গাড়ি থামাতে বলল। সেখানে বসেছিল একপাল ভিখারি। গাড়ি থামাতে দেখেই তারা গাড়ি ঘিরে ফেলল। ইস, কি বিভৎস দৃশ্য! এমন গা গুলিয়ে ওঠা দৃশ্য কোনো ইউরোপীয় দেখেনি। একটা বুড়ির বুকে ক্যান্সার, একেই তো বিরাট ওদের শরীর, তাই ফুলে আরও বড় হয়েছে। দগদগে ঘা আর গর্তয় ভর্তি। কয়েকটা গর্তয় আমি হয়তো ঢুকে যাব। একটা লোকের ঘাড়ে বিরাট এক টিউমার, 5 গাঁট উলের সমান হবে। খটখট করতে করতে একটা ভিখারি এলো। তার কাঠের পা, এক একটা পা 20 ফুট। ভিখারিদের ছেঁড়া ময়লা ও দুর্গন্ধযুক্ত জামা কাপড়ের ওপর দিয়ে উকুন চড়ে বেড়াচ্ছে। দেখে গা ঘিন ঘিন করতে লাগলো। আমি আমার খোলা চোখে উকুনের পা ও অন্য অঙ্গ দেখতে পাচ্ছিলুম। আমাদের দেশে মাইক্রোস্কোপে দেখা উকুনের চেয়ে আরও স্পষ্ট দেখছি। স্পষ্টভাবে এত বড় উকুন আমি এই প্রথম দেখলুম। সঙ্গে যন্ত্রপাতি বা ছুরি থাকলে একটা উকুন ধরে চিরে দেখতুম, কিন্তু সব মিলিয়ে চারদিকের দৃশ্য এতই জঘন্য যে পেট থেকে অন্নপ্রাশনের ভাত উঠে আসে। আমি প্রাসাদে যে বাক্স ঘরে থাকি সেটা গাড়িতে নিয়ে ঘুরে বেড়াবার পক্ষে অসুবিধেজনক। তাছাড়া ওটা গ্লামডালক্লিচের কোলে রাখার পক্ষে উপযুক্ত নয়। সেজন্যে মহারানী সেই ছুতোর মিস্ত্রিকে দিয়েই ছোট একটা ঘর বাক্স তৈরি করিয়ে দিয়েছিলেন। এটা লম্বা ও চওড়া উভয় দিকে 12 ফুট আর 10 ফুট উঁচু। বাক্স তৈরি করবার সময় আমিও মিস্ত্রিকে কিছু নির্দেশ দিয়েছিলুম। এ বাক্সটাও ঠিক অন্য বাক্সের মতো, তবে ছোট। 3 দেওয়ালে 3টে জানালা ছিল, তবে দূরপাল্লার ভ্রমণে কোনো দুর্ঘটনা এড়াবার জন্য জানালায় জাল লাগিয়ে দেওয়া হয়েছিল। যেদিকে জানালা ছিল না সেদিকে 2টো মজবুত আলত্রাপ ছিল। আমার যদি ঘোড়ার পিঠে চড়বার ইচ্ছে হতো তাহলে আরোহীর কোমরবন্ধনীর সঙ্গে ওই আলত্রাপ জুড়ে দেওয়া হতো। আমি যখন রাজা বা মহারাজার সঙ্গে কোথাও যেতুম বা উদ্যানে বেড়াতে চাইতুম, কিংবা কোনো মন্ত্রী বা মহিলার বাড়ি যেতুম, এবং সেই সময় গ্লামডালক্লিচকে যদি তখন পাওয়া না যেত, তাহলে কোনো বিশ্বাসী বা নির্ভরযোগ্য ঘোড়সওয়ারের সঙ্গে আমাকে এইভাবে পাঠানো হতো। ইতিমধ্যে অনেক উচ্চপদস্থ অফিসারের সঙ্গে আমার পরিচয় হয়েছিল এবং তারা আমাকে তুচ্ছ মনে না করে কিছুটা গুরুত্ব দিয়েছিলেন। সে অবশ্য আমার গুণ অপেক্ষা তাদের সহৃদয়তার জন্যই। তাদের বাড়ি আমি মাঝে মাঝে ওই বাক্সয় উঠে ঘোড়ায় চড়ে যেতুম, অবশ্য ঘোড়সওয়ারের সঙ্গে। যখন ঘোড়ার গাড়ি চেপে দূরে কোথাও ভ্রমণে যেতুম, তখন গাড়ির ভেতরে ক্লান্তি লাগলে বা বাইরে যেতে চাইলে কোচোয়ানের পাশে একটি কোমল বালিশের ওপর আমার বাক্সটি বসিয়ে দেওয়া হতো। কিন্তু কোচোয়ানের বেল্টের সঙ্গে বাক্সটি সবসময় আটকে থাকতো, যাতে পড়ে না যায়। বাক্সের ভেতরে শোবার জন্যে বিছানা সমেত একটি খাট ছিল। সিলিং থেকে একটি হ্যাম্পককও ঝুলিয়ে দেওয়া হয়েছিল। মেঝের সঙ্গে স্ক্রু দিয়ে আঁটা 2টি চেয়ার ছিল, যাতে চেয়ার উল্টে আমি পড়ে না যাই। কিন্তু আমি সমুদ্রযাত্রায় অভ্যস্ত, তাই গাড়ির ঝাঁকুনি মাঝে মাঝে বেশি হলেও আমাকে কাবু করতে পারতো না। যখন আমার শহর দেখবার ইচ্ছে হতো তখন একটা বিশেষ ব্যবস্থা করা হতো। আমার জন্য তখন একটা তানজাম আনা হতো। তানজামটা বইতো 4 জন মানুষ মহারানীর ভৃত্যদের উর্দি পরে, সঙ্গে আরও 2 জন লোক যেত। সেই তানজামে গ্লামডালক্লিচ আমার বাক্সঘর তার কোলে নিয়ে বসত। শহরের লোকেরা আমার কথা শুনেছিল। তারা আমাকে দেখবার জন্যে তানজামের চারিদিকে ভিড় করত। গ্লামডালক্লিচ আমাকে বাক্সঘর থেকে বার করে তার হাতের ওপর রাখত, যাতে লোকজন আমাকে ভালোভাবে দেখতে পায়।
শহরের বড় মন্দিরটা আমার দেখার খুব ইচ্ছা, বিশেষ করে মন্দিরের চূড়োয় উঠতে, কারণ ওই চূড়ো হলো শহরের সর্বোচ্চ, সব বাড়ির মাথা ছাড়িয়ে উঠেছে। আমাদের অনুরোধ রক্ষা করতে আমার নার্স আমাকে নিয়ে মন্দিরের চূড়োয় উঠল। চূড়োয় উঠে আমি নিরাশ হলুম, কারণ জমি থেকে এটি মাত্র 3000 ফুট উঁচু, যা এদেশের মানুষের তুলনায় খুব একটা উঁচু নয়। এমনকি ইউরোপে এর তুলনায় অনেক উঁচু অট্টালিকা দেখা যায়। উদাহরণস্বরূপ সলসবেরি স্টিপেলের কথা বলা যায়। তবে আমি এদেশের কাছে নানাভাবে কৃতজ্ঞ, এদের ছোট করতে চাই না। মন্দির চূড়োটা আমার আশানুরূপ উঁচু না হতে পারে, কিন্তু এর কারুকার্য শিল্পশোভা অতি চমৎকার। মন্দিরটি অত্যন্ত মজবুত, বড় বড় পাথর কেটে এর দেওয়াল গাঁথা হয়েছে। দেওয়ালগুলি 100 ফুট চওড়া, প্রত্যেকটা পাথর 40 ফুট চৌকো। মন্দিরের গায়ে খাঁজে খাঁজে দেবদেবী অথবা সম্রাটদের মার্বেল মূর্তি, বিরাট বিরাট সব মূর্তি, আসল মানুষের চেয়েও বড়। একটা মূর্তি থেকে একটা কোড়ে আঙুল ভেঙে মাটিতে পড়েছিল, আমি সেটা তুলে মেপে দেখলুম 4 ফুট 1 ইঞ্চি। গ্লাম সেটা তুলে নিয়ে রুমালে বেঁধে বাড়ি নিয়ে চলল। তার বয়সী মেয়েরা এইসব টুকিটাকি সামগ্রী সংগ্রহ করে রাখে। মহারাজার রন্ধনশালাটি দেখবার মতো। বাড়িটার মাথায় একটা গম্বুজ আছে, 600 ফুট উঁচু। বাড়ির তুলনায় উনুন তত বড় নয়, আমাদের সেন্ট পলস গির্জার গম্বুজের মতো হবে। উনুনটা আমি এদিক থেকে ওদিক মেপে দেখলুম 10 কদম। রন্ধনশালার হাতা, খুন্তি ও অন্যান্য সরঞ্জামের বিবরণ দিলে পাঠকরা বিশ্বাস করবে না, ভাববে সব ভ্রমণকারীদের মতো আমি বুঝি বাড়িয়ে বলছি। আমি এই সব বর্ণনা দিতে বিরত থাকলুম, কারণ এই বই যদি এই ব্রবডিংনাগ দেশের ভাষায় অনুদিত হয়, তাহলে এদেশের রাজা ও প্রজারা ভাববে আমি বুঝি ওদের ছোট করে দেখেছি। মহারাজা তার আস্থা বলে কখনো 200-র বেশি ঘোড়া রাখতেন না। এক একটা ঘোড়া 54 থেকে 60 ফুট উঁচু। যখন তিনি কোনো শুভ দিনে বা কোনো উপলক্ষে অন্যত্র যেতেন, তখন তার সঙ্গে 500 ঘোড়ার এক রক্ষী বাহিনী যেত। সে এক দারুণ দৃশ্য। ব্যাটালিয়নে তার অশ্বারোহী সৈন্যবাহিনী দেখবার আমার সৌভাগ্য হয়েছিল। সেই চমৎকার দৃশ্যের আমি অন্যত্র বর্ণনা দেব। আমি যদি আমার ক্ষুদ্র দেহের সঙ্গে কয়েকটি হাস্যাস্পদ দুর্ঘটনায় না পড়তুম, তাহলে আমি এদেশে আনন্দেই থাকতে পারতুম। কয়েকটি দুর্ঘটনার উল্লেখ করছি। গ্লামডাল ক্লিচ আমাকে মাঝে মাঝে আমার বাক্স ঘর সমেত প্রাসাদের বাগানে নিয়ে যেত। কখনো সে আমাকে ঘর থেকে বার করে নিজের হাতে নিয়ে ঘুরে বেড়াতো, আবার কখনো আমাকে নিচে নামিয়ে দিত। সেই বেঁটে বামনকে তখনও মহারানী বিদায় করে দেয়নি। সেই সময় আমি একদিন বাগানে বেড়াচ্ছি, বেঁটেও বেড়াচ্ছে। বাগানে একটা বেঁটে আপেল গাছ ছিল। আমরা বেড়াতে বেড়াতে যখন সেই আপেল গাছের তলায় গেছি, তখন আমার কি দুর্বুদ্ধি হলো, আমি সেই বেঁটে আপেল গাছের সঙ্গে তুলনা করে বেঁটে বামুনের প্রতি একটা মন্তব্য করলুম। আর যায় কোথায়, আমি তখন ঠিক আপেল গাছের তলায়। বেঁটে ছুটে গিয়ে গাছটায় এমন নাড়া দিল যে 10-12টা আপেল ঝুপঝাপ করে পড়ল। এক একটা আপেল আমাদের ব্রিস্টাল ব্যারেলের সমান। সেই একটা আপেল দমাস করে আমার পিঠে পড়ল, আর আমিও পড়লুম মুখ থুবড়ে। তবে সৌভাগ্যক্রমে আর কোথাও আঘাত লাগেনি। এজন্যে বেঁটেকে শাস্তি দেবার কথা উঠতে আমি তাকে ক্ষমা করতে বললুম, কারণ আমিই ওকে খেপিয়েছিলুম। আর একদিন আকাশে মেঘ করেছে, বৃষ্টি আসতে পারে। গ্লামডাল ক্লিচ আমাকে বাগানের ছোট একটা সবুজ মাঠে ছেড়ে দিয়ে তার গভর্নেসের সঙ্গে এদিকে ওদিকে বেড়াচ্ছিল। এমন সময় হঠাৎ শিলাবৃষ্টি আরম্ভ হলো। ওরে বাবা, সে কি শিলা! মস্ত বড় এক একটা শিলা টেনিস বলের মতো আঘাত করে আমার গায়ে সজোরে পড়তে লাগলো। আমি কোনো রকমে একটা ঝাঁকড়া লেবু গাছের তলায় আশ্রয় নিলুম, কিন্তু ততক্ষণে ক্ষতি যা হবার তা হয়ে গেছে। আমার মাথা থেকে পা পর্যন্ত যে আঘাত লেগেছিল, তাতে আমি এমনই কাহিল হয়ে পড়েছিলুম যে বাড়ি থেকে 10 দিন বেরোতে পারিনি। আশ্চর্য হবার কিছু নেই, সে দেশের প্রাকৃতিক সব কিছুই বিরাট, এমনকি আকাশ থেকে ভূপতিত শিলাগুলিও। ইউরোপে যে শিলা পড়ে, তার চেয়ে এখানকার এক একটা শিলা 1800 গুণ বড়। কৌতূহলী হয়ে আমি ওখানকার শিলা মেপে দেখেছিলুম। ওই বাগানেই আমার আর একটা গুরুতর দুর্ঘটনা ঘটেছিল।
সেদিন আমার ছোট্ট নার্স আমাকে বাগানে এনে নিরাপদ মনে করে একটা নিভৃত জায়গায় ছেড়ে দিল। এইভাবে আমাকে ছেড়ে দেওয়ার অনুরোধ আমি মাঝে মাঝে করতুম, যাতে আমি নিভৃতে আমার সমস্যাগুলি নিয়ে চিন্তা ভাবনা করতে পারি। গ্লাম সেদিন আমার বাক্সটা আনেনি। মিছিমিছি বয়ে এনে কি হবে, বাগানে আমাকে বাক্স থেকে বার করে দিতে হয়তো, তার চেয়ে হাতে করে নিয়ে যাওয়াই ভালো। আমাকে বাগানের সেই নিরাপদ জায়গায় ছেড়ে দিয়ে গ্লাম তার গভর্নেস ও আরেকটি মহিলার সঙ্গে বাগানের অন্য এক অংশে চলে গেল। গ্লাম বেশ একটু তফাতেই তখন চলে গেছে। আমি চিৎকার করে ডাকলেও সে শুনতে পাবে না। এমন সময় একজন বড় মালির একটা স্প্যানিয়েল কুকুর কোথা থেকে এসে হঠাৎ বাগানে ঢুকে পড়েছে এবং আমার গন্ধ পেয়ে আমার কাছে সোজা চলে এসেছে। সে আমাকে টপ করে মুখে তুলে নিয়ে দৌড়ে তার মনিবের কাছে গিয়ে আমাকে আস্তে করে নামিয়ে দিয়ে লেজ নাড়তে লাগলো। সৌভাগ্যক্রমে কুকুরটি শিক্ষিত। সে যদিও তার দাঁত দিয়েই আমাকে তুলে নিয়েছিল, তবুও আমার একটু আঘাত লাগেনি কিংবা আমার পোশাক কোথাও ছেঁড়েনি, যদিও আমি ভয়ে শুকিয়ে গিয়েছিলুম। বেচারা মালি আমাকে চিনত এবং আমার প্রতি সে বন্ধুভাবাপন্ন ছিল। কুকুরের কাণ্ড দেখে সে ভীষণ ভয় পেয়ে গেল। মহারানীর কানে উঠলে চাকরি তো যাবেই, সাজাও পেতে হবে। সে আমাকে আস্তে আস্তে হাতে তুলে নিয়ে আমার কুশল জিজ্ঞাসা করল, কিন্তু তখন এতই আমি ভয় পেয়েছি যে মুখ দিয়ে কথা সরছে না। স্বাভাবিক হতে কয়েক মিনিট সময় লাগলো। তখন সে আমাকে আমার নার্সের কাছে নিয়ে গেল। ইতিমধ্যে আমার নার্সও যেখানে আমাকে ছেড়ে গিয়েছিল সেখানে ফিরে এসেছে এবং আমাকে সেখানে দেখতে না পেয়ে ও ডাকাডাকি করে সাড়া না পেয়ে ভয় পেয়ে গেছে। মালিও সেই সময়ে সেখানে পৌঁছলো। আমাকে নিয়ে তখন সব শুনে মালিকে খুব বকাবকি করল সে। তবে গ্লাম সমস্ত ব্যাপারটা চেপে গেল, কারণ মহারানীর কানে উঠলে সাংঘাতিক ব্যাপার হবে। আমিও চাইনি যে ব্যাপারটা আর কেউ জানুক, কারণ ওদের তুলনায় ছোট হলেও আমার মতো একটা পূর্ণবয়স্ক মানুষকে কুকুর মুখে তুলে নিয়ে গিয়েছিল, সেটা আমার পক্ষে লজ্জার কথা। এই দুর্ঘটনার ফলে গ্লামডালক্লিচ আমাকে একা তো দূরের কথা, বাইরে নিয়ে গেলেও আমাকে আমার ঘরের বাইরে বার করতে চাইতো না বা চোখের আড়াল করতো না। আমার এরকমই ভয় ছিল, তাই কয়েকটা দুর্ঘটনা তাকে আর বলিনি। ঘটনাগুলো ঘটেছিল যখন গ্লাম আমাকে ছেড়ে দিত। একদিন আমি একা বাগানে বেড়াচ্ছি, এমন সময় আকাশে উড়ন্ত একটা চিল আমাকে ঠিক নজর করেছে, আর নজর করা মাত্রই আমার দিকে ছোঁ মেরেছে। আমি তাড়াতাড়ি আমার ছোড়া বার করেছি, কিন্তু তা দিয়ে কি বিশাল চিল আটকানো যায়? ও ঠিক ওর নখ দিয়ে আমাকে তুলে নিত, কিন্তু কাছেই ছিল একটা লতা গাছের মাচা। আমি তার নিচে আশ্রয় নিয়ে কোনো রকমে নিজের প্রাণ রক্ষা করলুম। আরেকবার ছুঁচো মাটি খুঁড়ে গর্ত করবার সময় মাটি বার করে একটা ঢিবি তৈরি করেছে। ঢিবিটা নতুন, আমিও বুঝতে পারিনি। কৌতূহল বশে তার মাথায় উঠতে গেছি, কিন্তু নরম মাটির ভেতর ঢুকে গেছি। জামা কাপড় ময়লা হয়ে গেল, কারণস্বরূপ গ্লামের কাছে মিথ্যা কথা বলতে হয়েছিল। আর একবার একটা শামুকের খোলার সঙ্গে ধাক্কা লাগিয়ে পা ভেঙেছিলুম। আমারই দোষ। দেশের কথা ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে বাগানে পায়চারি করছিলুম, সেই সময় দুর্ঘটনাটা ঘটেছিল। আমি যখন বাগানে একা একা বেড়াতুম, তখন অনেক ছোট ছোট পাখি আমাকে গ্রাহ্য না করে আমার খুব কাছেই নেচে নেচে পোকামাকড় বা অন্য কোনো খাদ্য খুঁজে বেড়াতো, আর আমার অস্তিত্বই তারা স্বীকার করতো না। তা এজন্য আমি আনন্দিত হতুম না অনুতপ্ত হতুম তা বলতে পারি না। গ্লাম ব্রেকফাস্ট করতে আমাকে কেক দিয়েছিল, তারই একটা টুকরো আমার হাতে ছিল। একটা থ্রাশ পাখি সেই টুকরোটা ঠোঁটে করে তুলে নিল। আমাকে একটুও ভয় করল না। পাখিগুলো ধরবার চেষ্টা করলে তারাই আমাকে তেড়ে আসতো, হাতে বা আঙুলে ঠুকরে দিত। তাই আমি আর তাদের কাছে যেতুম না। তারাও আমাকে অগ্রাহ্য করে পোকা বা শামুক খুঁজে বেড়াতো। কিন্তু একদিন আমি একটা মোটা কাঠ হাতের কাছে পেয়ে সেটা একটা লিনেট পাখিকে লক্ষ্য করে ছুঁড়ে মারলুম। ভাগ্যক্রমে কাঠটা পাখিটাকে আঘাত করল, পাখিটা পড়ে গেল। আমিও সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে দুহাত দিয়ে পাখিটার গলা ধরে যেন যুদ্ধে জিতেছি এইভাবে আমার নার্সের কাছে ছুটে গেলুম। আঘাত পেয়ে পাখিটা হতচেতন হয়ে গিয়েছিল, কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে এসে আমার গায়ে মুখে ডানার ঝাপটা দিতে লাগলো।
নখ দিয়ে আঁচড়াবারও চেষ্টা করতে লাগলো, তখন আমি ওটাকে দূরে ধরে রইলুম। কাছেই একজন ভৃত্য ছিল, সে পাখিটাকে আমার হাত থেকে নিয়ে ঘাড় মোটকে মেরে ফেলল। মহারানী আদেশ দিলেন পাখিটা রান্না করে পরদিন আমার ডিনারের সঙ্গে দিতে। আমার যতদূর মনে পড়ছে, লিনেট পাখিটা আকারে ইংল্যান্ডের একটা রাজহাঁসের সমান হবে। রানীর সহচরীরা প্রায়ই গ্লামডালক্লিচকে তাদের কক্ষে যেতে বলতো এবং আমাকে সঙ্গে নিয়েই যেতে বলতো। আমি যেন খেলনার সামগ্রী, আমাকে হাতে নিয়ে নেড়েচেড়ে দেখবে। তারা প্রায়ই আমাকে কোলে করে ঘুরে বেড়াতো। আমার খুব খারাপ লাগতো, বিরক্তবোধও করতুম। সত্যি কথা বলতে কি, তাদের গা থেকে দুর্গন্ধ বেরোতো। এই সকল অভিজাত মহিলাদের এমন অপবাদ দেওয়া আমার উদ্দেশ্য নয়, এবং তাদের আমি শ্রদ্ধাও করি, কিন্তু আমি ওদের তুলনায় ক্ষুদ্র হলেও ওরা আমার তুলনায় বিরাট। অতএব ওদের দেহের সুগন্ধ বা দুর্গন্ধ আমার নাকে তীব্রভাবে আঘাত দেবেই। অথচ এই সকল মহিলাদের দেহের গন্ধ তাদের প্রিয়জনকে পীড়িত করে না, ঠিক যেমন আমাদের দেশে আমরা আমাদের তুল্য ব্যক্তিদের দেহের গন্ধ টের পাই না। তবে এই মহিলারা দেহে এমন সুগন্ধ লাগাতেন, তখন বদগন্ধ দূর হতো বটে, কিন্তু সেই সুগন্ধও আমার নাকে তীব্র আঘাত করত এবং আমি অজ্ঞান হয়ে যেতুম। আমার মনে পড়ছে, লিলিপুটদের দেশে এক গ্রীষ্মের দিনে সবে ব্যায়াম শেষ করেছি, সেই সময় আমার এক ঘনিষ্ঠ বন্ধু এসেছিল। সে অভিযোগ করল আমার গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। আমার গায়ের গন্ধের জন্যে আমি দায়ী নই, কিন্তু এখানে যেমন এই দৈত্যদের গন্ধ আমার নাকে লাগছে, ঠিক তেমনি লিলিপুটদের নাকেও আমার গায়ের গন্ধ আঘাত করেছিল। তবে মহারানীর বা আমার নার্স গ্লামডালক্লিচের দেহের গন্ধ আমাকে পীড়িত করেনি, বরং ইংরেজ মহিলাদের মতোই তাদের দেহ থেকে সুবাসী নির্গত হতো। আমার নার্স যখন আমাকে মহারানীর সেই সকল সহচরীর কাছে নিয়ে যেত, তখন আমার খুব অস্বস্তি হতো। বাগানের ওই পাখিদের মতো এরা আমাকে ছোট হলেও মানুষ বলে গ্রাহ্যই করতো না। ভাবতো আমি বোধহয় দেওয়ালের একটা টিকটিকি বা ওদের পোষা বেড়াল। খেলনা মনে করে ওরা আমাকে তাদের সামনে সবসময় বসিয়ে রাখত। আমি সহ্য করতে পারতুম না। তাদের অত্যন্ত কুশ্রী মনে হতো। দেহের অসমান জমি, এখানে ওখানে নানা খন্দ, এখানে একটা তিল, ওখানে একটা আঁচিলের ঢিবি, কারো হাত পা ভর্তি লোমের জঙ্গল। তাছাড়া তাদের পুরো দেহটাও আমি অত কাছ থেকে দেখতে পেতুম না। নাকে শুধু গন্ধটাই আঘাত করত। ওদের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিল একটি ষোড়শী, তবে শান্ত নয়, হরিণের মতো চঞ্চলা। আমাকে 2 আঙুলের টপ করে তুলে নিয়ে তার বুকের ওপর ঘোড়ায় চড়ার মতো করে বসিয়ে দিত। এছাড়া আমাকে নিয়ে কত রকম খেলা করত, আমি তার বিবরণ দিলে পাতা ভরে যাবে। পাঠক আমাকে ক্ষমা করবেন। আমি এতদূর বিরক্ত হয়েছিলুম যে গ্লামডালক্লিচকে বললুম আমাকে যেন ওই চঞ্চলা ষোড়শীর কাছে নিয়ে না যায়, কোনো একটা ছুতো করে যেন এড়িয়ে যায়। আমার নার্সের গভর্নেসের ভাইপো একদিন এসে একজন আসামির প্রাণদণ্ড দেখাবার জন্য ওদের দুজনকে অনুরোধ করল। সেই আসামি ওই ভাইপোর এক ঘনিষ্ঠ পরিচিত ব্যক্তিকে খুন করেছে। গ্লামডালক্লিচ কোমল হৃদয়া, এসব দৃশ্য তার ভালো লাগে না, সহ্য করতে পারে না। তবুও সেই যুবক চাপাচাপি করল। আমি নিজে যদিও এসব দৃশ্য দেখতে অনুচ্ছুক, তথাপি আমার কৌতূহল হলো অসাধারণ কিছু দেখার আশায়। নির্ধারিত স্থানে গিয়ে দেখলুম একটা মাচা বাঁধা হয়েছে, তার ওপরে একটা চেয়ারে আসামিকে বসানো হয়েছে। ঘাতক এসে 40 ফুট লম্বা একটা তরোয়াল দিয়ে এক কোপে তার মাথাটা কেটে ফেলল, আর সঙ্গে সঙ্গে কাটা গলা দিয়ে ফোয়ারার মতো রক্ত বেরোতে লাগলো। ভার্সাইয়ের ফোয়ারা তার কাছে হার মেনে যায়। মঞ্চ থেকে আমি 1 মাইল দূরে ছিলুম, কিন্তু বিরাট মাথাটা যখন মঞ্চের নিচে আওয়াজ করে পড়ল, আমি চমকে উঠেছিলুম। মহারানী আমার সমুদ্র যাত্রার গল্প শুনতে ভালোবাসতেন, কিন্তু আমি যখন একা বসে নিজের কথা ভাবতুম, রানী তখন আমার বিষণ্ণতা দূর করবার জন্যে আমার মনোরঞ্জনের চেষ্টা করতেন। একদিন আমাকে জিজ্ঞাসা করলেন আমি নৌকা চালাতে, পাল তুলতে বা দাঁড় টানতে পারি কি না। তাহলে একটু দাঁড় টানতে পারলে ব্যায়াম করাও হবে, মনটাও ভালো থাকবে। আমি বললুম এসব বিদ্যা আমার জানা আছে। যদিও আমার চাকরি ছিল জাহাজের সার্জন বা ডাক্তার রূপে, তবুও আমাকে অনেক সময় জাহাজে নাবিকের কাজ করতে হয়েছে। কিন্তু আমি বুঝতে পারলুম না এখানে আমার মাপ মতো নৌকা কোথায় পাওয়া যাবে। যেখানে এদের ক্ষুদ্রতম নৌকাটি আমাদের একটা বড় যুদ্ধ জাহাজের সমান, আর যদিও আমার জন্য একটা নৌকা জোগাড় হয়,
তাহলে সে নৌকা আমি চালাবো কোথায়? এ দেশের বিশাল নদীতে সে নৌকা টিকবে না। কিন্তু রানী দমে যাবার পাত্রী নন। তিনি বললেন, আমি নৌকার নকশা করে দিলে তার ছুতোর মিস্ত্রি নৌকা বানিয়ে দেবে এবং আমাকে নৌকা চালাবারও তিনি ব্যবস্থা করে দেবেন। ওঁরা আমাকে খেলনার পুতুল মনে করেছেন। খেলনার পুতুল কথা বলে না, কিন্তু আমি কথা বলি, তাই মেয়েদের আমাকে নিয়ে এত মাতামাতি। মিস্ত্রি এলো। লোকটি বেশ কুশলী। আমার নির্দেশ অনুসারে সে 10 দিনের মধ্যে সব সাজ সরঞ্জাম সুন্দর একটা নৌকা বানিয়ে দিল, যাতে 8 জন ইউরোপিয়ান বসতে পারে। নৌকা শেষ হলে রানী এতদূর খুশি হলেন যে তিনি নৌকাটা কোলে নিয়ে রাজাকে দেখাতে ছুটলেন। রাজাও খুশি হয়ে উৎসাহের সঙ্গে বললেন, পরীক্ষা করবার জন্যে ওকে নৌকায় বসিয়ে এই ছোট চৌবাচ্চাটায় ভাসিয়ে দাও। কিন্তু সেই চৌবাচ্চাটা এত ছোট যে আমি 2 হাতে 2টো দাঁত টানবার মতো জায়গা পাচ্ছিলুম না। কিন্তু মহারানী অন্য একটা পরিকল্পনা আগেই স্থির করে রেখেছিলেন। তিনি মিস্ত্রিকে আদেশ করলেন আমার জন্যে 300 ফুট লম্বা আর 50 ফুট চওড়া একটা চৌবাচ্চা বানিয়ে দিতে। দেখো কোথাও যেন ফুটো না থাকে। নৌকা শেষ হতে প্রাসাদের বাইরের দিকে একটা বড় ঘরে রাখা হলো এবং জল ভর্তি করা হলো। ছিদ্র ছিল শুধু একটা। জল ময়লা হয়ে গেলে সেই ছিদ্র দিয়ে জল বার করে ছিদ্রপথ বন্ধ করে দেওয়া হতো। 2 জন পরিচারক সহজে 8 ঘন্টার মধ্যে সেই কাঠের চৌবাচ্চায় জল ভর্তি করে দিত। মহারানী ও তার সহচরীদের এবং আমার নিজেরও মনোরঞ্জনের জন্যে আমি সেই চৌবাচ্চায় নৌকা চালাতুম। এত ক্ষুদে মানুষ এমন সুন্দরভাবে নৌকা চালাচ্ছে দেখে রানী ও মহিলারা দারুণ কৌতুক বোধ করতেন। সময় সময় আমি পাল তুলে দিয়ে হাল ধরে থাকতুম, আর মহিলারা তাদের পাখা দিয়ে বাতাস দিতেন। মহিলারা ক্লান্ত হয়ে পড়লে তাদের হাতে ব্যথা করতে থাকলে বালক ভৃত্যরা ফুঁ দিত। পাল ফুলে উঠে নৌকা তরতর করে চলত। আমি ইচ্ছামতো নৌকা এদিক ওদিক চালাতুম। আমার নৌবিহার শেষ হয়ে গেলে গ্লামডালক্লিচ নৌকাটিকে তুলে জল ঝেড়ে সেটিকে তার ঘরে একটা পেরেকে টাঙিয়ে শুকোতে দিত। সেই নৌকা চালানোর ব্যাপারে একদিন এমন একটা দুর্ঘটনা ঘটল যে আর একটু হলেই আমি মরে যেতুম। চৌবাচ্চায় নৌকা ভাসানো হয়েছে। গ্লামের গভর্নেস আমাকে নৌকায় বসিয়ে দেওয়ার জন্যে যত্ন সহকারে 2 আঙুলে আমাকে উঠিয়ে নিলেন এবং ঠিক সেই সময়ে আমি তার আঙুল ফসকে পড়ে গেলুম। তার মানে তার আঙুল থেকে 40 ফুট নিচে। অত নিচে পড়ে গেলে আমার গতর চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু আমার ভাগ্য সুপ্রসন্ন যে গভর্নেসের কোমরের বেল্টে কয়েকটা মাথার কাঁটা গোজা ছিল। সেই একটা পিনে আমার শার্ট আটকে গেল। আমি শূন্যে ঝুলতে থাকলুম ও প্রাণে বেঁচে গেলুম। গ্লামডালক্লিচ কাছেই ছিল, সে ছুটে এসে আমাকে উদ্ধার করল। আর একদিন আরেকটা ঘটনা ঘটল। একজন ভৃত্যের কাজ ছিল প্রতি 3য় দিনে চৌবাচ্চাটি টাটকা জল দিয়ে ভর্তি করা। সেদিন সে বোধহয় একটু অন্যমনস্ক ছিল, তাই তার বালতিতে যে একটা জ্যান্ত ব্যাঙ ছিল তা সে দেখতে পায়নি। অতএব জলের সঙ্গে ভেক মহারাজ আমার চৌবাচ্চায় আশ্রয় নিল। ব্যাঙটা জলের নিচে আমাদের দৃষ্টির অগোচরে ছিল, কিন্তু যেই আমাকে নৌকা সমেত জলে ভাসিয়ে দিল, ব্যাঙও অমনি বসবার একটা জায়গা দেখতে পেয়ে নৌকার ওপর উঠে পড়ল। ফলে নৌকো এদিকে ওদিকে ঝুঁকে পড়ল। নৌকো বুঝি উল্টে যায়। ভারসাম্য বজায় রাখার জন্যে আমি নৌকার অপর দিকে ঝুঁকে পড়লুম, যাতে না নৌকা উল্টে যায়। ব্যাঙ তখন নৌকার মধ্যে লাফালাফি আরম্ভ করলো এবং সেই সঙ্গে তার গায়ের ময়লা আমার মুখে ও জামা প্যান্টে লাগিয়ে দিতে লাগলো। ব্যাঙ বড় বিশ্রী প্রাণী, দেখলে ঘৃণা করে। গ্লামকে বললুম আমি একাই ওর মোকাবিলা করব। আমি একটা দাঁড় নিয়ে ওটাকে পেটাতে আরম্ভ করলুম এবং শেষ পর্যন্ত ব্যাটাকে তাড়াতে পারলুম। সে নৌকা থেকে লাফ মেরে নিচে নামলো। সে রাজ্যে আমি সবচেয়ে যে বিপদে পড়েছিলুম তা হলো রন্ধনশালার এক কর্মীর একটি পোষা বাঁদরের জন্যে। গ্লামডালক্লিচ আমাকে তার ঘরে বন্ধ করে রেখে কোনো কাজে গেছে বা কারো সঙ্গে দেখা করতে গেছে। সেদিন বেশ গরম ছিল। ঘরের জানালা খোলা ছিল। আমি ছিলুম আমার বড় বাক্স ঘরে। বেশিরভাগ সময়ে সেই ঘরেই থাকতুম। আমার ঘরের দরজা জানালাও খোলা ছিল। বড় বাক্স ঘরের ছোট ঘরটা বেশি আরামদায়ক। হাত পা বেশ স্বচ্ছন্দে খেলানো যায়। টেবিলের সামনে চেয়ারে বসে নানা চিন্তা করছি, এমন সময় মনে হলো গ্লামের ঘরের জানালায় কিছু একটা লাফিয়ে পড়ল, আর সেটা জানালার
এদিকে ওদিকে লাফালাফি করছে। আমি ভয় পেলেও চেয়ার থেকে না উঠে সাহস করে জানালার দিকে চেয়ে দেখলুম জানোয়ারটা এদিক ওদিক ওপর নিচে লাফালাফি করতে করতে ঘরের মধ্যে ঢুকে পড়ে আমার বাক্স ঘরের সামনে এসে পড়ল। আমার ঘরটা তার পছন্দ হলো। বুদ্ধিমান মানুষের ভঙ্গিতে সে আমার ঘরের দরজা ও জানালার ভেতর দিয়ে দেখতে লাগলো। আমি আমার বাক্স ঘরের যতদূর পারলাম ভেতর দিকে ঢুকে গেলুম, কিন্তু বাঁদরটা তখন সব কটা জানালার ভেতর দিয়ে ঘরের ভেতরটা নজর করতে লাগলো, আর আমার ভয়ও তত বাড়তে লাগলো। আমার উপস্থিত বুদ্ধি বলল খাটের নিচে লুকিয়ে পড়তে, এবং আমি তাও হয়তো পড়তুম, কিন্তু বাঁদরটা উকিঝুঁকি মারতে মারতে কিচিকিচি করতে করতে আমাকে ভালো করেই দেখে ফেলল। বেড়াল যেভাবে ইঁদুর ধরে, বাঁদরটাও সেই রকম কায়দা করতে করতে একটা হাত আমার ঘরে ঢুকিয়ে দিল। আমি যদিও নিজেকে বাঁচাবার জন্যে বাঁদরটাকে এড়াবার চেষ্টা করছি এবং আমার স্থান পরিবর্তন করছি, কিন্তু বাঁদরও তেমনি আমার নাগাল পাবার চেষ্টা করতে লাগলো। শেষ পর্যন্ত তারই জয় হলো। সে আমার কোটের একটা প্রান্ত ধরে ফেলল, আর কোট তো ও দেশের সিল্কের তৈরি, অতএব বেশ মজবুত ও মোটা, ছিঁড়ল না। বাঁদর আমাকে সেই কোট ধরে আমাকে ঘর থেকে টেনে বার করলো। ধাইমা যেভাবে বাচ্চাকে দুধ খাওয়াবার জন্য কোলে নেয়, বাঁদরটা আমাকে সেইভাবে তার ডান দিকের উড়ুতে তুলে নিল। আমি ইউরোপেও দেখছি বাঁদর তার বাচ্চাকে এইভাবে কোলে তুলে নেয়। আমি হাত পা নেড়ে নিজেকে মুক্ত করবার যত চেষ্টা করি, বাঁদরটা আমাকে ততই চেপে ধরে। আমি বুঝলুম চুপচাপ থাকাই ভালো, নইলে আমার হাড়গোড় ভাঙবে। সে তার অপর হাত দিয়ে আমার গায়ে মৃদুভাবে হাত বোলাচ্ছিল। সে আমাকে অপর কোনো বাঁদরের বাচ্চা ভেবে নিয়েছিল হয়তো। বাঁদরটাকে কেউ গ্রামের ঘরে ঢুকতে দেখেছিল, কিন্তু দরজা বন্ধ ছিল, তাই তারা ঘরের দরজার সামনে এসে চেঁচামেচি করছিল বা দরজা খোলবার চেষ্টা করছিল। গোলমাল শুনে বাঁদরটা যে জানলা দিয়ে ঘরে ঢুকেছিল, আমাকে নিয়ে হুপ শব্দে লাফিয়ে সেই জানলার ওপর উঠল। তারপর জানালা থেকে ছাদে, ছাদ থেকে লাফ মেরে পাশের বাড়ির ছাদে, আমাকে কিন্তু উত্তম রূপেই ধরে আছে। আমি শুনতে পেলুম এই দৃশ্য দেখে, অর্থাৎ আমাকে বাঁদরে নিয়ে যাচ্ছে দেখে সবাই চিৎকার করে উঠল। বেচারি গ্লাম তো মূর্ছা যাবার উপক্রম। প্রাসাদের এই দিকটায় মহা শোরগোল পড়ে গেল। ভৃত্যরা মই আনতে ছুটল। নিচে প্রাঙ্গণে কয়েক শত মানুষ জমায়েত হয়েছে। বাঁদরটা আমাকে নিয়ে একটা বাড়ির ছাদের কিনারায় বসে আছে। আমাকে এক হাতে ধরে আছে আর অপর হাত দিয়ে আমাকে কিছু খাওয়াবার চেষ্টা করছে। আমি খাবো না, কিন্তু সে একটা থলি থেকে কিসব খাদ্যবস্তু বার করে আমার মুখে গুঁজে দিচ্ছে। নিচে যারা জমায়েত হয়েছে তারা বাঁদরের রকম সকম দেখে কৌতুক অনুভব করছে, হাসছে। তাদের দোষ দিতে পারি না, দৃশ্যটা উপভোগ করবার মতো, যদিও ভয়ে আমার মুখ শুকিয়ে গেছে, বুক ঢিপ ঢিপ করছে, নিজেকে সম্পূর্ণ অসহায় মনে হচ্ছে। বাঁদরটাকে তাড়াবার জন্যে কেউ কেউ ঢিল ছুটতে আরম্ভ করলো, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের নিষেধ করা হলো, কারণ সেই ঢিলের আঘাত আমাকে জখম করতে পারে। এদিকে ছাদের চারিদিকে মই লাগিয়ে মানুষ উঠে পড়েছে। বাঁদর দেখলো তাকে এখনই ঘেরাও হতে হবে। তখন সে আমাকে ছাদের একটা টালির ওপর আস্তে আস্তে নামিয়ে দিয়ে পালিয়ে গেল। মাটি থেকে 500 গজ ওপরে বসে আমি তখন ভয়ে কাঁপছি। এখন অন্য ভয়, হাওয়ায় না আমাকে উড়িয়ে নিচে ফেলে দেয়। হাওয়া না ফেললেও আমি যেভাবে কাঁপছি তাতে নিচের দিকে চেয়ে আমার মাথা ঘুরছে, তার ফলে নিচে পড়ে না যাই। মনের এই সংকটজনক অবস্থায় সব শক্তিও নিঃশেষ, নড়বার ক্ষমতাটুকুও নেই। শেষ পর্যন্ত আমার নার্সের একটি ছোকরা পরিচারক আমার কাছে এসে আমাকে তার প্যান্টের পকেটে তুলে নিল এবং নিরাপদে নামিয়ে আনলো। এদিকে আর এক বিপদ, বাঁদর আমার মুখে যেসব খাদ্যবস্তু গুজে দিয়েছিল আমি গিলতে পারিনি। গলায় আটকে আমার দম বন্ধ হবার উপক্রম। গ্লাম আমার অবস্থা বুঝতে পেরে একটা ছুঁচের মাথা দিয়ে কতগুলো খাদ্যবস্তু বার করতে আমি বমি করে ফেললুম। এবার আমি স্বস্তি বোধ করলুম, কিন্তু সেই জঘন্য জীবের আদরের ঠেলায় আমি খুব দুর্বল হয়ে পড়েছিলুম। পাঁজর ও শরীরের অন্য স্থানে বেদনা বোধ হচ্ছিল। আমি শুয়ে পড়লুম। 15 দিন লাগলো বিছানা ছাড়তে, সুস্থ হতে। মহারাজা, মহারানী ও রাজদরবারের সভাসদরা আমার স্বাস্থ্য সম্বন্ধে প্রায়ই খোঁজখবর নিতেন।
এই সময় মহারানী নিজেও কয়েকবার আমার শয্যা স্পর্শে এসেছিলেন। বাঁদরটাকে মেরে ফেলা হলো এবং এই রকম কোনো জানোয়ার রাজপ্রাসাদে আনা বা রাখা নিষিদ্ধ হলো। সুস্থ হয়ে উঠে আমি মহারাজকে তার দয়ার জন্য ধন্যবাদ জানাতে গেলুম। তিনি আমাকে সুস্থ দেখে আনন্দিত হলেন এবং ভাগ্যক্রমে আমি যে বিপদ থেকে মুক্ত হতে পেরেছি সেজন্য সন্তোষ প্রকাশ করলেন। বাঁদরটা যখন আমাকে ধরে নিয়ে গেল তখন আমার মনোভাব কীরকম হয়েছিল, বাঁদরটা আমাকে যা খেতে দিয়েছিল সেটা কীরকম, ছাদের ওপর তাজা হাওয়ায় আমার কি খিদে বাড়িয়েছিল, এমন সব মজার মজার প্রশ্ন করতে লাগলেন। তারপর জিজ্ঞাসা করলেন, আমার নিজের দেশে বাঁদর আমাকে আক্রমণ করলে আমি কি করতুম? আমি বললুম, ইউরোপে বাঁদর নেই। কেউ হয়তো কৌতূহল বশে এনে পোষে, খাঁচায় বন্ধ করে রাখে, আর যদিও বা আমাকে আক্রমণ করত তারা এত ছোট যে 10-12টা বাঁদরের সঙ্গে আমি একাই মোকাবিলা করতে পারতুম। আর এখানকার বিশাল বাঁদরটা যেন একটা হাতির সমান। যখন আমাকে ধরবার জন্য আমার ঘরের ভেতর তার হাতটা ঢুকিয়েছিল তখন আমি ভয়ে আমার ছোড়ার কথা ভুলে গিয়েছিলাম। নইলে ছোড়া দিয়ে তার হাতে বারবার খোঁচা দিলে সে হয়তো যত তাড়াতাড়ি হাত ঢুকিয়েছিল তত তাড়াতাড়ি হাত টেনে নিত। এই কথাগুলো আমি বেশ জোর দিয়েই বলেছিলুম, ভাবটা এমন যেন আমি কারও পরোয়া করি না। কিন্তু আমার সাহসিকতাপূর্ণ এই বক্তৃতা মহারাজা বা তার আমাত্যদের ওপর কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করল না। উপরন্তু সকলেই বেশ জোরে হেসে উঠল। আমাত্যগণ এমনভাবে হেসে ওঠায় আমি ব্যথিত হলুম। মহারাজার সামনে এভাবে হাসা অন্যায়, তাকে অসম্মান করা হয়। ইংল্যান্ডে এমন ঘটনা হয় না, এমনকি আমার চেয়ে নিম্ন স্তরের ব্যক্তিরা আমার সামনে এভাবে হাসতে সাহস করবে না। ওরা নিশ্চয়ই ভেবেছিল ক্ষুদে মানুষটা বাঁদরের হাত থেকে ছাড়া পেয়ে খুব বড় বড় কথা বলছে। তো আমিও বোধহয় তাই মনে মনে জ্বালাবোধ করছিলুম। আমি মহারাজা ও মহারানীকে প্রতিদিন কিছু অসম্ভব গল্প শোনাতুম। গ্লাম বোধহয় আমার দুষ্টুমি বুঝতে পারত, কিন্তু সে তো আমাকে খুব ভালোবাসত। তাই রানী যদি আমার এই সব অসম্ভব গল্প শুনে কিছু মনে করেন, তাই সে রানীকে বলে রেখেছিল যে তাকে আনন্দ দেবার জন্য ও কিছু মজা করবার জন্যই আমি এই গল্প বলি। বেচারি গ্রামের শরীর কিছু খারাপ হয়ে পড়েছিল, তাই হাওয়া বদলাবার জন্য তাকে তার গভর্নেসের সঙ্গে শহর থেকে 30 মাইল দূরে, যা অতিক্রম করতে 1 ঘন্টা সময় লাগে, তেমন একটা জায়গায় পাঠানো হলো। একটা মাঠে চলন পথে গাড়ি থামিয়ে ওরা নামলো। গ্লামডালক্লিচ আমার বাক্স ঘরের নিচে নামিয়ে দিল। আমি বাক্স থেকে বেরিয়ে এলুম। একটু চলে ফিরে হাত পা ছাড়িয়ে নিতে চাই আর কি। পথে এক জায়গায় গোবর ছিল। ভাবলুম এক লাফ মেরে ডিঙিয়ে যাওয়া যাক। লাফ মারবার জন্য আমি দৌড় লাগালুম এবং জায়গা বুঝে লাফ দিলুম। কিন্তু হায়, বিচারে ভুল করেছিলুম। লাফ ছোট হয়ে গিয়েছিল, ফলে পড়লুম গোবরের মাঝখানে। আমার হাঁটু ডুবে গেল। কোনো রকমে গোবর থেকে বেরিয়ে এলুম। দুপায়ে গোবর লেগে গিয়েছিল। একজন সহিস তার রুমাল দিয়ে আমার 2 পা মুছিয়ে দিল। যতটা পারল সে পরিষ্কার করে দিল, কিন্তু গ্লাম আমাকে আমার বাক্স ঘরের মধ্যে বন্ধ করে দিল এবং প্রাসাদে না ফেরা পর্যন্ত আর বার করল না। প্রাসাদে ফিরে গ্লাম আমার দুর্দশার কাহিনী রানীকে বলতে ভুলল না এবং সেই সহিসও রং চড়িয়ে আমার লাফ মারার গল্পটি বলল। অতএব আমাকে নিয়ে সর্বত্র কয়েকদিন ধরে বেশ হাসাহাসি চলল। মহারাজার কাছে সপ্তাহে 1-2 বার যেতুম এবং সেই সময়ে প্রায়ই দেখতুম তিনি দাড়ি কামাচ্ছেন। প্রথম দেখেই আমার ভয় করত, কারণ খুরটা ছিল বিরাট, আমাদের সবচেয়ে বড় তলোয়ার অপেক্ষা অনেক চওড়া ও লম্বা। দেশের রীতি অনুসারে মহারাজা সপ্তাহে 2 দিন কামাতেন। একদিন পরামানিককে বললুম কামানোর পর খুরের গায়ে লেগে থাকা খানিকটা সাবান আমাকে দিতে। আমি সেই সাবান থেকে 40-50টা মোটা ও শক্ত দড়ি বেছে নিলুম। তারপর এক টুকরো কাঠ দিয়ে সেটা চেঁচে ছুলে চিরুনির মাথার মতো করে গ্লামের কাছ থেকে একটা ছুঁচ চেয়ে নিয়ে সেই কাঠে কয়েকটা ছিদ্র করলুম। দাড়িগুলো এবার ছুরির সাহায্যে কেটে তার ভেতর ঢুকিয়ে কাঠচলা গোছের একটা চিরুনি বানালুম। আমার নিজের চিরুনিটা অনেক পুরনো ও ভোঁতা হয়ে গিয়েছিল, সেটা আর চুলে ধরছিল না। এদেশে এমন কারিগর থাকা সম্ভব নয় যে আমার জন্য ছোট্ট একটা চিরুনি বানিয়ে দিতে পারবে। এই চিরুনি তৈরি করা থেকে আমার মাথায় একটা মতলব এলো, যার দ্বারা আমি আমার অলস সময়গুলো কাজে লাগাতে পেরেছিলুম।
যে রমণী মহারানীর চুল আঁচড়ে দিত তাকে আমি বললুম চুল আঁচড়াবার সময় যেসব চুল মহারানীর মাথা থেকে উঠে আসে সেগুলি আমাকে দিতে। এইভাবে আমি বেশ কিছু চুল জমালুম এবং সেগুলি পরিষ্কার করে গুছিয়ে রাখলুম। এরপর আমি সেই ছুতোর মিস্ত্রিকে বললুম আমার মাপ মতো চেয়ার বানিয়ে দিতে, কিন্তু তার বসবার ও পিঠে ঠেস দেওয়ার জায়গা খালি রাখতে। দরকার মতো আমার জন্য কিছু বানিয়ে দেওয়ার আদেশ সেই ছুতোরকে দেওয়া ছিল। চেয়ারের ফ্রেম বানাবার পর আমি তাকে চেয়ারে জায়গা মতো ছিদ্র করে দিতে বললুম। আমি তখন সেই ছিদ্রে মহারানীর মাথার চুল ঢুকিয়ে বসবার আসন ও পিঠে ঠেস দেওয়ার জায়গা ভরাট করে ফেললুম, ঠিক যেভাবে ইংল্যান্ডে বেতের চেয়ার তৈরি করা হয় আর কি। এইভাবে কয়েকটা চেয়ার তৈরি হতে আমি সেগুলো মহারানীকে উপহার দিলুম। তিনি খুশি হয়ে চেয়ারগুলো তার আলমারিতে রেখে দিলেন। কেউ এলে রানী সেই চেয়ারগুলি তাদের দেখাতেন, বলতেন দেখো তো কেমন ক্ষুদে অথচ চমৎকার জিনিস। সকলে তারিফ করত। একদিন মহারানী আমাকে বললেন ওই চেয়ারে বসতে, কিন্তু আমি কিছুতেই রাজি হলুম না। বললুম ওই চেয়ারে বসা অপেক্ষা আমার হাজারবার মৃত্যু ভালো। যে চুল মহারানীর মাথার শোভা বৃদ্ধি করত সেই চুলে আমি আমার দেহের পশ্চাৎদেশ রাখতে পারবো না। কারিকুরি কাজে আমার বিশেষ দক্ষতা আছে। আমি মহারানীর মাথার চুল দিয়ে 5 ফুট লম্বা সুন্দর একটা পার্স বুনে তার ওপর সোনালি সুতো দিয়ে মহারানীর নাম লিখে তাকে উপহার দিলুম। তিনি খুব তারিফ করলেন, কিন্তু সেটি গ্লামডালক্লিচকে দিতে বললেন। আমি তাই সেটি গ্লামকেই দিলুম। সত্যি কথা বলতে কি, পার্সটি ব্যবহার করা যায় না, বরঞ্চ একটি কৌতূহলের বস্তু। ও দেশের ভারী ও বড় মুদ্রা ওতে রাখা চলে না। গ্লাম ওর মধ্যে মেয়েদের প্রিয় 2-4টে ছোট খেলনা রেখেছিল। মহারাজা সঙ্গীতপ্রেমী ছিলেন এবং তিনি প্রায়ই ঐকতানের ব্যবস্থা করতেন। সেই সময় আমাকেও আমার বাক্স সমেত নিয়ে গিয়ে টেবিলের ওপর বসিয়ে দেওয়া হতো। কিন্তু বাদ্যযন্ত্রগুলির এত প্রচণ্ড জোরে আওয়াজ হতো যে বাজনা ও সুরের পার্থক্য আমি ধরতেই পারতুম না। কানে তালা ধরে যেত। ইংল্যান্ডে পুরো একটি রাজকীয় বাহিনীর সমস্ত ড্রাম ট্রাম্পেট একসঙ্গে উচ্চগ্রামে বাজালেও এই প্রচণ্ড আওয়াজের কাছে পৌঁছতে পারবে না। অতএব প্রাসাদে যখন ঐকতান বাজানো হতো আমি সেখানে উপস্থিত থাকতুম না। যতটা সম্ভব দূরে আমার বাক্স রাখতে বলতুম। তারপর আমি আমার ঘরের সব দরজা জানালা বন্ধ করে পর্দা নামিয়ে দিতুম। তবেই আমি সেই সমবেত সঙ্গীত উপভোগ করতে পারতুম। তখন মন্দ লাগতো না। আমি যখন যুবক ছিলাম তখন স্পিনেট নামে তারের বাদ্যযন্ত্র বাজাতে শিখেছিলাম। এরা এই যন্ত্রকে কি বলে জানি না, আমি ওটাকে স্পিনেটই বলতুম, কারণ বাজাবার পদ্ধতিটা একই রকম ছিল। আমি দেখতুম একজন শিক্ষক সপ্তাহে 2 দিন এসে গ্লামকে ওই বাজনাটি বাজাতে শেখাতো। আমার ইচ্ছে হলো আমি ওই যন্ত্রে কিছু ইংরেজি সুর মহারাজাকে শোনাই, কিন্তু গ্লামের যন্ত্রটা বাজানো আমার পক্ষে অসম্ভব। গ্লামের স্পিনেট 60 ফুট লম্বা, চাবিগুলো 1 ফুট তফাতে। আমি দুদিকে 2 হাত প্রসারিত করলে 5টার বেশি চাবি আয়ত্তে আনতে পারবো না। তাছাড়া চাবিগুলো টিপতে হলে আমাকে ঘুষি মারতে হবে। তার মানে প্রচণ্ড পরিশ্রম, অথচ অভীষ্ট ফল পাওয়া যাবে না। তখন আমি এক কাজ করলুম। 2টো বেটন মানে ছোট লাঠি নিলুম। লাঠির মাথায় বেশ মজবুত করে 2টো কাঠের বল ঢুকিয়ে দিলুম। বল 2টো ইঁদুরের চামড়া দিয়ে বেশ করে মুড়ে দিলুম। অর্থাৎ এমন 2টো হাতুড়ি তৈরি করলুম যা দিয়ে স্পিনেটের চাবিতে আঘাত করা যায়, অথচ চাবিগুলোর কোনো ক্ষতি হবে না। তারপর 4 ফুট লম্বা একটা বেঞ্চি তৈরি করিয়ে সেটা স্পিনেটের চাবিগুলোর নিচে রাখা হলো। আমি সেই বেঞ্চিতে উঠে এদিক থেকে ওদিকে ছোটাছুটি করে চাবির ওপর হাতুড়ির আঘাত করে যন্ত্রটিতে নাচের সুর তুলে মহারাজার মুখে হাসি ফোটালুম। মহারাজা ও মহারানী উভয়েই আমার সঙ্গীত উপভোগ করলেন। কিন্তু আমার প্রচণ্ড পরিশ্রম হলো এবং 16টার বেশি চাবিতে আঘাত করতে পারলুম না, এবং অন্য শিল্পীদের মতো সব চাবি টিপে ধরে ব্যাস বা ট্রেবল সুর ঠিক মতো বার করতে পারিনি। তবুও একটা ক্ষুদে মানুষ লাফিয়ে ঝাঁপিয়ে চমৎকার বাজনা বাজাতে পেরেছিল। এতে মহারাজা মহারানী ও সমবেত নরনারী আনন্দিত। মহারাজা কিন্তু রাজার মতো রাজা ছিলেন, সহানুভূতিশীল ও সমজদার। তিনি গুণের আদর করতেন। তিনি প্রায়ই আমাকে তার খাস কামরায় ডেকে পাঠাতেন এবং বাক্স সমেত আমাকে তার একটি টেবিলের ওপর রাখা হতো। তারপর তিনি আমাকে একটা চেয়ার নিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে বলতেন। আমি তার টেবিলের ওপর 3 গজ দূরে বসতুম, যাতে তার ঠিক মুখোমুখি বসতে পারি। তার সামনে টেবিলের ওপর বসে তার সঙ্গে খোলাখুলি অনেক বিষয়ে আলোচনা হতো। একদিন আমি সাহস করে মহারাজাকে বললুম,
আপনি ইউরোপ ও বাকি জগৎটার ওপর বৃথা ঘৃণা পোষণ করেন। আপনি একজন মহানুভব ব্যক্তি, অতএব অন্য দেশের প্রতি বিরূপ ভাব কেন পোষণ করেন এটা ঠিক বোঝা যায় না। মানুষদের আকার অনুসারে তার যুক্তিও যে গ্রাহ্য হবে এমন কথা ঠিক নয়। বরঞ্চ আমাদের দেশে আমরা মনে করি মানুষ যত লম্বা হয় তার বিচার শক্তিও সেই অনুপাতে কমতে থাকে। ক্ষুদ্র প্রাণীদের মধ্যে দেখুন, মৌমাছি ও পিপিলিকা কী পরিমাণে পরিশ্রমী। মৌচাক তার বাসা তৈরি করতে যে কুশলতার পরিচয় দেয় তার প্রশংসা না করে পারা যায় না। মহারাজা, আপনি হয়তো আমাকে অবুঝ বা দুর্বল ভাবছেন, তবুও আমি হয়তো আপনার কোনো উপকারে আসতে পারি। মহারাজা আমার কথাগুলি মন দিয়ে শুনলেন এবং আমার প্রতি তার ধারণার উন্নতি হতে লাগলো। ইংরেজরা কি করে তাদের শাসন ব্যবস্থা পরিচালনা করে সে বিষয়ে তিনি জানবার ইচ্ছে প্রকাশ করলেন। যদিও সব রাজাই নিজের শাসন ব্যবস্থাকেই উত্তম মনে করে থাকে, তবুও ইংরেজ শাসন ব্যবস্থায় কিছু অনুকরণযোগ্য থাকলে তা তিনি গ্রহণ করবেন। সুজন পাঠক একবার কল্পনা করুন, আমি তখন আশঙ্কা করেছিলুম আমার যদি ডিমসথেনিস বা সিসেরোর মতো বাকশক্তি থাকতো, তাহলে মহারাজার প্রশংসা শুনে আমি যে গৌরব বোধ করেছিলুম তা আমার স্বদেশের গুণ প্রকাশ করতে উপযুক্তভাবে প্রকাশ করতে পারতুম। আমি আমার সাধ্যানুযায়ী আমার দেশ সম্বন্ধে মহারাজাকে বলতে আরম্ভ করলুম। আমি বললুম, আমাদের সাম্রাজ্য 2টি দ্বীপ নিয়ে গঠিত, কিন্তু একই রাজার অধীন 3টি দেশে সাম্রাজ্য বিস্তৃত। এছাড়া আমেরিকায় আমাদের উপনিবেশ আছে। জমির উর্বরতা ও দেশের আবহাওয়া সম্বন্ধে বিস্তারিতভাবে বললুম। তারপর বললুম, ব্রিটিশ পার্লামেন্টের সংগঠন, যার একটি বিশিষ্ট অংশ হল হাউস অব পিয়ার্স। ইংল্যান্ডের প্রাচীন ও অভিজাত পরিবারের সন্তানদের জন্য এই হাউস সংরক্ষিত। এই হাউসে যারা প্রবেশের অধিকার লাভ করেন তাদের সর্বতোভাবে শিক্ষিত করার জন্য বিশেষ যত্ন নেওয়া হয়। তাদের চারুকলা ও সংস্কৃতি আয়ত্ত করতে হয়, রণকৌশল ও রাজনীতিতে পারঙ্গম হতে হয়, যাতে তারা দেশ শাসনের উপযুক্ত হয়ে রাজাকে সুপরামর্শ দিতে পারেন। শুধু তাই নয়, আমাদের বিচার ব্যবস্থাও অতি উচ্চ স্তরের। বিচারকদের সম্পূর্ণভাবে নিরপেক্ষ হতে হয়। তাদের পাণ্ডিত্য ও বিধানাবলিতে এমন জ্ঞান থাকা চাই যা হবে তর্কাতীত। পার্লামেন্টের সভ্য ও অমাত্যগণ এমন হবেন যারা সর্বদা দেশের স্বার্থের প্রতি তীক্ষ্ণ নজর রাখবেন ও তাঁরা নিজেদের সাহস শৌর্যে কারো অপেক্ষা হীন হবেন না। এইসব গুণাবলী বংশ পরম্পরায় চলে আসছে, তাই আমাদের দেশ ন্যায়ের সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। ফলে এই সকল সদ্গুণের জন্যে তাঁরা উপযুক্ত পুরস্কারও পেয়ে থাকেন। ধর্মকেও আমরা উপেক্ষা করি না। জনসাধারণ যাতে ধর্মপথ থেকে বিচ্যুত না হয় সেজন্যে বিশেষ এক সম্প্রদায় আছে যাদের আমরা বিশপ বলি। এই কাজের জন্য বিশিষ্ট ব্যক্তিরা উপযুক্ত লোককেই বেছে নেন, এমন লোক যারা পবিত্রভাবে জীবনযাপন করতে পারবেন, কারণ তারা হবেন আদর্শ মানুষ, জনসাধারণ যাদের ধর্মপিতা বলে মেনে নেবেন। পার্লামেন্টের আরেকটি অংশ বা বিধানসভা আছে যাকে আমরা বলি হাউস অব কমন্স। দেশপ্রেম, সততা, যোগ্যতা, পাণ্ডিত্য ও সদ্গুণ বিচার করে হাউস অব কমন্সের সভ্যদের নির্বাচন করেন। আর এই হাউস মিলিত হওয়ার ফলে এবং প্রধান হিসেবে মাথায় সম্রাটকে রেখে যে শাসন ব্যবস্থা ইংল্যান্ডে প্রচলিত আছে তা হলো ইউরোপের সেরা। এরপর আমি আমার দেশের বিচার ব্যবস্থার কথা তুললুম। আমি বললুম, আমাদের বিচারপতিরা প্রবীণ ও সর্বজন শ্রদ্ধেয়, সম্পূর্ণ নিরপেক্ষ, আইনের ব্যাখ্যা করতে সিদ্ধহস্ত। সম্পত্তি বা অন্য কোনো বিষয় নিয়ে বিরোধের তারা সুচারুরূপে নিষ্পত্তি বা মীমাংসা করে দেন। দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে তারা সদা সচেতন। তারপর আমি বললুম, সুদৃঢ় ভিত্তির ওপর আমাদের অর্থনীতি গড়ে উঠেছে। অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে অর্থ বন্টন করা হয়। শুধু বিচার ব্যবস্থা বা অর্থনীতি নয়, আমাদের স্থল ও নৌসেনা তাদের সাহস ও শৌর্যের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত। আমাদের জনসংখ্যা প্রচুর। বিভিন্ন রাজনৈতিক মতাবলম্বী বা কয়েক প্রকার ধর্ম মতাবলম্বী সম্প্রদায় থাকলেও তাদের স্বার্থ রক্ষা করতে উদ্ভূত সমস্যারও সমাধান করা হয়। তারপর খেলাধুলা ও চিত্ত বিনোদনের নানা ব্যবস্থা আছে। অন্য দেশের তুলনায় আমরা সেখানেও পিছিয়ে নেই। আমরা সকলেই স্বদেশপ্রেমী। আমাদের কাছে দেশের সম্মান সর্বাগ্রে। মহারাজাকে এসব ব্যাখ্যা করে ইংল্যান্ডের গত 100 বছরের বিভিন্ন ঘটনাবলী ও ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণী পেশ করলুম। এই সব আলোচনা চলেছিল অন্তত 5 দিন একটানা এবং আলোচনা চলত কয়েক ঘন্টা ধরে। রাজা মনোযোগ দিয়ে ও ধৈর্য সহকারে শুনতেন। তিনি মাঝে মাঝে কিছু নোট করতেন এবং পরে আমাকে কি প্রশ্ন করবেন তাও লিখে রাখতেন।
এইসব দীর্ঘ আলোচনার বুঝি শেষ নেই। মহারাজা আরও একদিন আমাকে নিয়ে বসলেন। তিনি নানা বিষয়ে যেসব নোট রেখেছিলেন তার মধ্যে কিছু অস্পষ্ট বিষয় ছিল, কিছু ব্যাখ্যা করার অবকাশ ছিল, কিছু তথ্য জানার ছিল, আপত্তিও কিছু ছিল। এইগুলি তিনি পৃথক পৃথকভাবে আলোচনা করে পরিষ্কার করে নিতে চাইলেন। যেমন একটা প্রশ্ন করলেন যে অভিজাত পরিবারের যুবকদের দেহমনের বিকাশের জন্যে কি ব্যবস্থা অবলম্বন করা হয়, তাদের শিক্ষা দেবার প্রাথমিক পর্যায়ে কি ও কিভাবে শিক্ষা দেওয়া হয়, যদি কোনো অভিজাত পরিবার নির্বংশ হয়ে যায় তাহলে বিধান পরিষদে তাদের স্থান কিভাবে পূরণ করা হয়, যাদের লর্ড উপাধিতে ভূষিত করা হয় তাদের কি বিশেষ কোনো গুণাবলী থাকা প্রয়োজন, কখনো কোনো রাজা বা রাজবংশের কোনো ব্যক্তির মন জয় করবার জন্য কিংবা কোনো উদ্দেশ্যে কোনো মহিলাকে বা কোনো প্রধানমন্ত্রীকে বা বিরুদ্ধ দলের নেতাকে কিংবা নিজের দলের সংগঠন মজবুত করতে অর্থ ব্যবহার করা হয়েছে কিনা, কিংবা মহারাজা জানতে চাইলেন আমাদের দেশে ঘুষ প্রথা চালু আছে কিনা। তারপর তিনি জানতে চাইলেন এই সকল লর্ডগণ বা লর্ড বংশের সন্তানরা দেশের আইন সম্বন্ধে বা সম্পত্তি ও সম্পদের বিলিবণ্টন ব্যবস্থায় কতটা অভিজ্ঞ বা সচেতন, তারা নিজ প্রবৃত্তি, হিংসা, অভয়ে ঘুষ ইত্যাদি দ্বারা কতটা প্রভাবিত। লর্ড বংশের ব্যক্তি ও সন্তানদের সম্বন্ধে তিনি নানা বিষয়ে প্রশ্ন করলেন। এত বিষয়ে প্রশ্ন করলেন এবং এমন খুঁটিয়ে আলোচনা করলেন যে শেষ পর্যন্ত প্রশ্ন করার আর কিছুই বাকি থাকল না। আমিও এ বিষয়ে তার সঙ্গে খোলাখুলি আলোচনা করলুম। এরপর তিনি সাধারণ বিধায়কদের বিষয়ে প্রশ্ন শুরু করলেন, অর্থাৎ হাউস অব কমন্সে যারা নির্বাচিত হয় তাদের বিষয়ে। তাদের নির্বাচিত হওয়ার জন্যে কি যোগ্যতা থাকা দরকার বা বিশেষ কৌশল অবলম্বন করা হয় কিনা, কোনো নীতিবিহীন অথচ অর্থশালী প্রার্থী প্রচুর অর্থ ছড়িয়ে ভোটদাতাদের প্রভাবিত করতে পারে কিনা, এবং এর দ্বারা ভোটদাতাদের জমিদার বা যোগ্য ব্যক্তি প্রার্থী হলেও তারা পরাজিত করতে পারে কিনা। মহারাজা আরও জানতে চাইলেন সঙ্গতিপন্ন না হয়েও প্রচুর অর্থ ব্যয় করে যে জন্য একটা পরিবার হয়তো ধ্বংস হয়ে যেতে পারে, অথবা অন্য কোনো পন্থা অবলম্বন করে মানুষ বিধান পরিষদে নির্বাচিত হতে এত ব্যগ্র কেন, কি উদ্দেশ্য, অথচ নির্বাচিত হলে তাদের কোনো বেতন বা পেনশন দেওয়া হয় না। মহারাজা মন্তব্য করলেন এই সকল ব্যক্তি নির্বাচিত হওয়ার পর তাদের নির্বাচক মণ্ডলীর প্রতি সুবিচার করতে পারে না বলেই তার বিশ্বাস। আমি অবশ্য বলেছিলাম সম্মান, মর্যাদা ও দেশ সেবায় অনুপ্রাণিত হয়ে তারা হাউস অব কমন্সে নির্বাচিত হয়। তথাপি মহারাজা বিশ্বাস করতে পারলেন না। তিনি বললেন এসব ব্যক্তি সাধারণত নীতিহীন হয়, তারা কোনো নীতিহীন মন্ত্রীর সহযোগিতায় কুকার্য করতে পারে। এছাড়া তিনি আমাকে আমার দেশ ও রীতিনীতি প্রথা ইত্যাদি সম্বন্ধে নানা প্রশ্ন করতে লাগলেন। তার মধ্যে কিছু আপত্তিজনক প্রশ্নও ছিল। যাই হোক, সে সকল প্রশ্ন অবান্তর বলে এখানে তার পুনরাবৃত্তি করলুম না। এবার মহারাজা আমাদের বিচার ব্যবস্থা নিয়ে পড়লেন। কতকগুলি বিষয়ে তিনি সন্তুষ্ট হতে চাইলেন। আদালতের বিষয়ে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল, কারণ আমি একটি মামলায় জড়িয়ে পড়েছিলাম। অতএব আমি মহারাজার প্রশ্নের যথার্থ উত্তর দিতে পেরেছিলাম। একটা মামলা চলতে কতদিন লাগে, কীরকম ব্যয় হয়, সুবিচার সম্বন্ধে সন্দেহ থেকে যায় কিনা ইত্যাদি জানতে চাইলেন। আমি তার প্রতিটি প্রশ্নের সদুত্তর দিয়ে তাকে সন্তুষ্ট করেছিলাম। কিন্তু তার প্রশ্নের বুঝি শেষ নেই। কোনো মামলা যদি মিথ্যা অর্থাৎ সাজানো হয় সেক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা কী, রাজনীতি ও ধর্ম সংক্রান্ত মামলায় নিষ্পত্তি কিভাবে হয়, এই ধরনের মামলায় যেসব আইনজীবী পক্ষ সমর্থন করেন তাদের রাষ্ট্রবিজ্ঞান ও ধর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে কি না, বিচারকদের এক্ষেত্রে ভূমিকা কী, যদি ধরেও নেওয়া যায় তারা যথেষ্ট জ্ঞানী তথাপি তারা কি প্রভাবিত হন, এই ধরনের মামলার ক্ষেত্রে তারা কি কখনো স্বতন্ত্র রায় দিয়েছেন, বিচারকরা কি সচ্ছল ব্যক্তি নাকি অভাবী, তারা তাদের সুচিন্তিত রায়দানের জন্যে অথবা অন্য কোনো কারণে পুরস্কৃত হন, কর্মত্যাগ করে অথবা অবসর গ্রহণ করে তারা কি কখনো হাউস অব কমন্সের সভ্য নির্বাচিত হয়েছেন। ইংল্যান্ডের অর্থভাণ্ডার সম্বন্ধে তিনি প্রশ্ন করলেন এবং এক সময় মন্তব্য করলেন আমার স্মরণশক্তি বেশ দুর্বল, কারণ পূর্বে আমি বলেছিলুম যে রাজস্ব বাবদ আমাদের আয় হয় বছরে 50 বা 60 লক্ষ, আর এখন আমি যে সংখ্যা বলছি তা নাকি আগে যা বলেছি তার দ্বিগুণ, কারণ তিনি নোট রেখেছেন। তিনি বলতে চান আমি তাকে যেসব তথ্য সরবরাহ করেছি তা সঠিক হওয়া দরকার, কারণ সেই সকল তথ্য তার কাজে লাগতে পারে। তিনি লক্ষ্য করেছেন যে আমি তাকে যে হিসেব দিয়েছি তাতে আয় অপেক্ষা ব্যয় বেশি দেখা গেছে।
এটি কোনো ব্যক্তি বা পরিবারের ক্ষেত্রে ঋণ নিয়ে চলতে পারে, কিন্তু একটা রাষ্ট্রের পক্ষে হলে রাষ্ট্র কার কাছে ঋণ নিচ্ছে এবং ঋণ পরিশোধের অর্থ কোথা থেকে আসছে? আমরা এত যুদ্ধ করি কেন? তাহলে আমরা ভীষণ ঝগড়াটে? নাকি আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলি মোটে ভালো মানুষ নয় এবং সেনাপতিরা রাজা অপেক্ষা ধনী হয় কি করে? আমরা প্রধানত কি ব্যবসা করি? ব্যবসা থেকে আয় কেমন হয়? দেশের সঙ্গে ব্যবসাগত রাজনীতিগত কী ধরনের চুক্তি বিদ্যমান? দেশ ঘিরে একটা নৌবহর কী কাজ করে? শান্তির সময় বিপুল ব্যয়ে আমরা একটা বিরাট সেনাবাহিনী রাখি শুনে মহারাজা বিস্মিত। স্বাধীন দেশের পক্ষে এমন একটা সেনাবাহিনী রাখবার দরকারটা কি? মহারাজা বললেন, আমরা যদি আমাদের প্রতিনিধি মারফত নিজেদের দেশ শাসন করি, তাহলে তিনি ভাবতেই পারছেন না তাহলে আমরা কাদের ভয় করি এবং আমরা কার বিরুদ্ধেই বা যুদ্ধ করব। একজন সাধারণ ব্যক্তি কি নিজে তার সন্তানদের সাহায্যে নিজের পরিবার রক্ষা করতে পারে না? তাহলে যৎ সামান্য বেতন দিয়ে কতগুলো পাজি লোককে সৈন্য করবার দরকার কি? ওরা তো যে কোনো পরিবারে ঢুকে সকলের গলা কেটে শতগুণ বেশি রোজগার করতে পারে। আমাদের দেশে বিভিন্ন ধর্ম সম্প্রদায় বা রাজনৈতিক দলে কতজন মানুষ আছে তার উপর ভিত্তি করে দেশের জনসংখ্যা নির্ধারণ করাটা তিনি হেসে উড়িয়ে দিলেন। আমাকে বললেন, তুমি অঙ্কে কাঁচা, ওভাবে মানুষ গণনা করা যায় না। তিনি বললেন, তোমাদের দেশে কোন কোন দল জনসাধারণ সমর্থন করে না এমন মতবাদে বিশ্বাসী? সেক্ষেত্রে আমি বলি কি, এরকম ঠিক নয়। তাদের উচিত তাদের মতবাদ জনসাধারণকে জানিয়ে দেওয়া অথবা জানাতে বাধ্য করা। এ চলতে দেওয়া উচিত নয়। একজন লোক নিজের ঘরে বিষ লুকিয়ে রাখবে তা ঠিক নয়। মহারাজা বললেন, তোমাদের দেশে অভিজাত পরিবারের লোকেরা জুয়ো খেলে চিত্ত বিনোদনের জন্যে। তারা কত বছর বয়স থেকে এই খেলা আরম্ভ করে আর ছেড়ে দেয় কত বছর বয়সে? এই খেলাটা কি মাত্রা ছাড়িয়ে পারিবারিক অর্থভাণ্ডারে তারতম্য ঘটায় না? চতুর ব্যক্তিরা কি ধনীদের ঠকিয়ে প্রচুর সম্পদ লাভ করে ধনীদের তাদের কাছে ঋণগ্রস্ত করে তোলে না? আমি আমাদের দেশের ইতিহাসের যেসব তথ্য তার কাছে পেশ করেছিলাম তার ওপর মন্তব্য করতে গিয়ে তিনি আমাকে বললেন, তুমি আমাকে যা বলছো তা শুধু ষড়যন্ত্র, চক্রান্ত, বিদ্রোহ, খুন, পাইকারি হারে হত্যা, বিপ্লব, নির্বাসন বা লোভ, দলাদলি, ভণ্ডামি, বিশ্বাসঘাতকতা, নিষ্ঠুরতা, ক্রোধ, বাতুলতা, ঘৃণা, হিংসা, কাম, অপকার করবার প্রবৃত্তি এবং উচ্চাসার নামান্তর। আর একদিন মহারাজ, আমি যা বলেছি এবং তিনি যে সমস্ত প্রশ্ন করেছেন তার আমি যেভাবে উত্তর দিয়েছি তিনি সেসব পর্যালোচনা করে আমার হাতে তুলে দিলেন। তারপর আস্তে আস্তে আমার পিঠ চাপড়াতে চাপড়াতে যা বললেন তা আমি কোনোদিন ভুলব না। তিনি আমাকে বললেন, আমার ছোট্ট বন্ধু গিলড্রিগ, তুমি তোমার স্বদেশের প্রশংসনীয়ভাবে গুণকীর্তন করেছ, কিন্তু তোমার বিবৃতি শুনে মনে হয়েছে যে অজ্ঞতা, আলস্য, চরিত্রহীনতা ও আনুষাঙ্গিক নির্গুণ না থাকলে তোমাদের দেশে বিধায়ক হওয়া যায় না। চতুর ব্যক্তিরা আইনের অপব্যাখ্যা করে সৎ ব্যক্তিদের ঠকায়। তুমি তোমাদের দেশের প্রচলিত আইন ও বিধান সম্বন্ধে কিছু ভালো কথা বলেছ, কিন্তু সেগুলি এমন ভাষায় লেখা যে তার অনেক রকম ব্যাখ্যা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যায়, যার ফলে দুর্নীতির অনুপ্রবেশ ঘটবার যথেষ্ট অবকাশ আছে। তোমাদের দেশে ধার্মিক ব্যক্তিরা সৎ পথে থাকে আদর্শ জীবনযাপন করার জন্যে, পণ্ডিতেরা তাদের জ্ঞান ও বিদ্যার জন্যে, সৈনিকেরা সাহস ও শৌর্যের জন্যে, বিচারকরা তাদের নিষ্ঠার জন্যে, বিধায়করা দেশপ্রেম ও তাদের সৎ কাজের জন্যে সরকারের কাছ থেকে কতখানি কি উৎসাহ পায় বা তাদের নিজ নিজ বৃত্তিতে উন্নতির জন্য তারা কি করেন তা তোমার বিবৃতি থেকে আমি জানতে পারিনি। আমাকে সম্বোধন করে মহারাজা বললেন, তুমি তোমার দেশের অনেক বদভ্যাস থেকে বেঁচে গেছো, কারণ তুমি তোমার জীবনের অধিকাংশ সময় ভ্রমণ করে কাটিয়েছ। কিন্তু তুমি তোমার দেশ ও জনসাধারণ সম্বন্ধে যা বলেছ তা থেকে আমার এই ধারণা জন্মেছে যে তোমার দেশের অধিকাংশ মানুষ অসৎ এবং তারা পাপে ডুবে আছে। শুনলেন জোনাথন সুইফটের লেখা গ্যালিভার্স ট্রাভেলসের দ্বিতীয় অভিযান ব্রবডিং নাগদের দেশের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পরিচ্ছেদ। কয়েকটি পর্বে পরিবেশিত হবে এই সম্পূর্ণ অভিযানটি। শব্দগ্রহণ ও সম্পাদনা সৌরিশ ভট্টাচার্য, পোস্টার ডিজাইন রঞ্জন দাস, সমগ্র পরিকল্পনা, সূত্রধার ও গল্প পাঠে আমি নীলাশিস বসু। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। কমেন্টে জানান আপনাদের মতামত। ভালো থাকুন, ফিরে আসব আগামী সপ্তাহে এই গল্পের ঠিকানায়।